সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে জামায়াত জোট প্রায় 40% ভোট পেয়েছে। এটি জামায়াতে ইসলামের ইতিহাসে একটি অভাবনীয় এবং ঐতিহাসিক অর্জন। কিন্তু রাজনীতিতে ভোট পাওয়া যত কঠিন, সেই ভোট ব্যাংক ধরে রাখা তার চেয়ে হাজার গুণ বেশি কঠিন। এই যে 40% মানুষ জামায়াতকে ভোট দিল, এরা সবাই কি জামায়াতের রোকন বা সাথী? একেবারেই নয়। এরা হলো সাধারণ জনগণ, যারা একটি বিকল্প খুঁজছিল। বিএনপির বিকল্প খুঁজছিল, আওয়ামী লীগের বিকল্প খুঁজছিল, স্বৈরাচারের বিকল্প খুঁজছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, জামায়াত কি এই বিশাল জনসমর্থন ধরে রাখতে পারবে, নাকি অতীতের মতো নিজেদের খোলসের ভিতর ঢুকে যাবে? এই সমর্থন ধরে রাখা এবং আরও বৃদ্ধি করার জন্য জামায়াতকে এখন তাদের ট্র্যাডিশনাল গণ্ডির বাইরে বের হতে হবে। শুধু দাওয়াতি কাজ দিয়ে এখন আর রাজনৈতিক ময়দানে টিকে থাকা যাবে না। আজকে আমরা এমন একটি মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা করব, যা বাস্তবায়ন না করলে জামায়াতের এই 40% ভোট ব্যাংক তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। জামায়াতের প্রথম এবং সবচেয়ে বড় কাজ হলো দেশের আলেম সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য একটি সার্বজনীন প্ল্যাটফর্ম তৈরি করা। আমরা দেখেছি বিভিন্ন ইসলামিক দল বা মতাদর্শের মধ্যে বিস্তর ফারাক। এই বিভক্তিকে পুঁজি করেই এতদিন ফেসিবাদ টিকেছিল, বিএনপিও এবার টিকে গেছে। জামায়াতকে একটি অত্যন্ত শক্তিশালী ওলামা জামাত তৈরি করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অঙ্গ সংগঠনে শুধু জামায়াতের নিজস্ব আলেমরাই থাকবেন না, বরং দেওবন্দি, আহলে হাদিস, সুন্নি সব ধারার আলেমদের এখানে সম্মানের সাথে জায়গা দিতে হবে। আকীদাগত বা মাযহাবী পার্থক্য যার যার ব্যক্তিগত পর্যায়ে থাকবে, কিন্তু রাজনৈতিক ঐক্যের জায়গায় সবাই ওলামা জামায়াতের ছায়াতলে এক হবেন। দ্বিতীয় প্রস্তাবনাটি অত্যন্ত যুগান্তকারী। জামায়াতকে একটি নতুন আঙ্গিকে মহিলা জামাত তৈরি করতে হবে। আপনারা হয়তো বলবেন, জামায়াতের তো আগে থেকেই মহিলা বিভাগ আছে, কিন্তু বর্তমান মহিলা বিভাগের কাঠামো অত্যন্ত শক্ত এবং সিলেবাস ভিত্তিক। নতুন এই অঙ্গ সংগঠন বর্তমান মহিলা জামায়াতের মতো হবে না। এই অঙ্গ সংগঠনে সমাজের সব স্তরের সব পেশার নারীরা থাকবেন। একজন সাধারণ গৃহিণী থেকে শুরু করে কর্পোরেট চাকরিজীবী নারী, পর্দা বেপর্দা সবাই চাইলেই এই মহিলা জামায়াতের সাথে যুক্ত হতে পারবেন। এখানে রোকন বা সাথী হওয়ার মতো কড়া শর্ত থাকবে না। এটি হবে নারীদের অধিকার আদায়ের একটি পিওর পলিটিক্যাল ফ্রন্ট। সবচেয়ে বড় চ্যালেঞ্জিং এবং ইন্টারেস্টিং পয়েন্ট হলো ছাত্র রাজনীতি। জামায়াতকে এখন একটি নতুন ছাত্র জামায়াত তৈরি করতে হবে। অনেকে প্রশ্ন করতে পারেন, ছাত্র শিবির বা ছাত্রী সংস্থা থাকতে আবার নতুন ছাত্র সংগঠন কেন? লজিকটা খুব ক্লিয়ার। শিবির এবং ছাত্রী সংস্থা তাদের নিজস্ব চরিত্র অনুযায়ী সামাজিক, নৈতিক এবং আদর্শিক কাজ করে। আর নতুন তৈরি হওয়া ছাত্র জামায়াত পুরোদস্তুর রাজনৈতিক ছাত্র সংগঠনের ভূমিকা পালন করবে। এরা ছাত্র দলকে কাউন্টার করবে, এরা ছাত্র লীগকে কাউন্টার করবে। এই সংগঠনে নারী, পুরুষ, মুসলমান, অমুসলমান সবাই থাকবে। ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা যারা শিবির করার মতো করা ইসলামী অনুশাসন এখনই মানতে প্রস্তুত নয়, কিন্তু জামায়াতের ভীষণকে পছন্দ করে, জামায়াতের কাজ পছন্দ করে, জামায়াতের পলিসি পছন্দ করে, তারা এই ছাত্র জামায়াতে যুক্ত হবে। একটি রাজনৈতিক দল তখনই সাস্টেইন করে বা টিকে থাকে যখন সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে তারা শেকড় পৌঁছায়। বিএনপি বা আওয়ামী লীগের মতো জামায়াতকেও এখন ভুরি ভুরি অঙ্গ সংগঠন তৈরি করতে হবে। যেমন জামাত মিডিয়া সেল, কৃষিবিদ জামাত, চতুর্থ শ্রেণীর কর্মচারী জামাত, তাঁতি জামাত, কৃষক জামাত, ইঞ্জিনিয়ার্স জামাত, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জামাত, আমরা জামাত পরিবার ইত্যাদি। সর্বস্তরের মানুষকে এসব সংগঠনে যুক্ত করতে হবে। কৃষক তার অধিকারের জন্য কৃষক জামাতে আসবে, ইঞ্জিনিয়ার তার পলিসি নিয়ে ইঞ্জিনিয়ার্স জামাতে কথা বলবে। এভাবেই জনগণ জামাতের সাথে কানেক্টেড থাকবে এবং জামাত কর্তৃক মূল্যায়িত বোধ করবে। এই যে এতগুলো অঙ্গ সংগঠনের কথা বললাম, এগুলো পরিচালনার ভিত্তি কি হবে? সবচেয়ে বড় শর্ত হলো, এই সংগঠনগুলোতে মূল দলের রোকন বা সাথী হওয়ার কোনো ক্রাইটেরিয়াই প্রযোজ্য হবে না। যে কোনো মুহূর্তে জামায়াতের এসব সংগঠনে যুক্ত হওয়া এবং সংগঠন ছেড়ে যাওয়ার পরিবেশ, ওপেন ডোর পলিসি থাকতে হবে। মূল জামাত, মহিলা জামাত, শিবির এবং ছাত্রী সংস্থা থাকবে পিওর সামাজিক আন্দোলন এবং চরিত্র গঠনের কারখানা হিসেবে। কিন্তু সামাজিক আন্দোলনের সাথে সংশ্লিষ্টতার দোহাই দিয়ে এই পলিটিক্যাল অঙ্গ সংগঠনগুলোতে কোনো পোস্ট বা পদবি দাবি করা যাবে না। রাজনীতি করবে পলিটিক্যাল মাইন্ডের লোকেরা, আর তারবিয়াতের কাজ করবে মূল সংগঠন। আপনারা ভাবতে পারেন, এত কিছু করার দরকার কি? জামাত তো এমনিতেই 40% ভোট পেয়েছে, কিন্তু এই মাস্টার প্ল্যানটা বাস্তবায়ন না করলে কি হবে জানেন? যে 40% সাধারণ মানুষ জামাত জোটকে ভোট দিয়েছে, তারা জামাতের সাথে কোনো বন্ধন বা কানেকশন অনুভব করবে না, কোনো যোগাযোগ থাকবে না। কানেকশন না পেলে বা যোগাযোগ না থাকলে এই ভোট ব্যাংক খুব দ্রুত এনসিপি এর মতো তরুণ এবং নতুন দলগুলোর কাছে চলে যাবে। আর সবচেয়ে বড় ভয়ের বিষয় হলো, এনসিপিও যদি তাদেরকে ধারণ করতে
করতে না পারে, তাহলে মানুষের হতাশার সুযোগ নিয়ে পতিত আওয়ামী লীগের প্রত্যাবর্তনের একটি ভয়ঙ্কর সম্ভাবনা তৈরি হবে। মানুষ ভাববে বিএনপিকে ঠেকাতে হলে, বিএনপিকে সাইজ করতে হলে জামাত এনসিপিকে দিয়ে হবে না, আবার আওয়ামী লীগকেই লাগবে। তাই জামাতের এই সংস্কার শুধু দলের জন্য নয়, দেশের জন্যই জরুরি। জামাত কি তাদের ট্র্যাডিশনাল গণ্ডির ঊর্ধ্বে উঠতে সক্ষম হবে কিনা, এই প্রশ্নের উত্তর জামাতকেই দিতে হবে। কিভাবে দেবে তাদের লিডারশিপ ইনক্লুশন বা পদ বন্টনের মাধ্যমে। জামাতকে দেখাতে হবে তাদের এই নতুন সমর্থকদের মধ্যে কয়েকজন তারা কেন্দ্রীয় কমিটিতে, আমিরের উপদেষ্টার পরিষদে, নির্বাহী পরিষদে বা মজলিসে শুরায় স্থান দিচ্ছে। যদি জামাত তার নতুন বা বাইরের সমর্থকদের দলে মর্যাদাপূর্ণ জায়গা দিয়ে মূল্যায়ন না করে, তবে বুঝতে হবে জামাত কখনোই তাদের পুরনো খোলস বা গণ্ডির বাইরে বের হতে পারবে না। পিওর পলিটিক্স তারা করতে পারবে না। বিএনপি আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না। পাওয়ার পলিটিক্স তারা করতে পারবে না। জামাতে ইসলামী যেহেতু একটি ইসলামিক দল, তাই তাদের ইসলামের ইতিহাস থেকেই এই রাজনৈতিক প্রজ্ঞাটি শিখতে হবে। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? যারা অনেক পরে ইসলাম গ্রহণ করেছিলেন, সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামরিক নেতৃত্ব দেওয়া হয়েছিল তার যোগ্যতার কারণে। আর মক্কার অন্যতম প্রধান নেতা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একসময় ঘোর বিরোধী ছিলেন ইসলামের, তাকে সম্মান দিয়ে বলা হয়েছিল যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে সে নিরাপদ। অথচ যারা প্রথম দিন থেকে ইসলাম গ্রহণ করেছিলেন তাদের অনেককেই কিন্তু এই রাজনৈতিক বা সামরিক পদগুলো দেওয়া হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। আজকে জামাতের ভেতরেও যদি এই নতুন আসা খালিদ বিন ওয়ালিদ বা আবু সুফিয়ানদের মতো যোগ্য মানুষদের সম্মান এবং স্থান দেওয়া না হয়, তবে জামাত ইসলামী ইতিহাসের সেই পলিটিক্যাল উইজডম বা রাজনৈতিক প্রজ্ঞা প্রমাণ করতে চরম ব্যর্থ হবে। সিদ্ধান্ত এখন জামাতের শীর্ষ নেতৃত্বের হাতে। তারা কি একটি সংকীর্ণ ক্যাডার ভিত্তিক দল হয়ে থাকবে, নাকি একটি ব্রড বেসড বা সার্বজনীন রাজনৈতিক দলে রূপান্তরিত হবে? এই রোডম্যাপ যদি জামাত বাস্তবায়ন করতে পারে, তবে 2031 সালের নির্বাচনে তাদের আর কারো মুখোমুখি হতে হবে না। আর যদি তারা গণ্ডির ভেতরে আটকে থাকে, তবে রাজনীতি তাদের ক্ষমা করবে না। জামাত যদি ব্যর্থ হয়, জামাত যদি এগুলো না করে, তাহলে কি পরিণতি হবে? এবার চলুন সেই বিশ্লেষণে যাওয়া যাক। আজকে আমরা কোনো সাধারণ পলিটিক্যাল ডিবেট করব না। আজ আমরা এমন একটি বাস্তবতার মুখোমুখি দাঁড়াবো যা শহীদ ওসমান হাদি তার শাহাদতের আগে আমাদের স্মরণ করিয়ে দিয়ে গেছেন। তিনি আরেকটি সিপাহী বিপ্লবের মতো করুণ পরিণতির আশঙ্কার কথা বলে গিয়েছেন। 1857 সালের সেই বিপ্লব ব্যর্থ হওয়ার পর মুসলমানদের যেভাবে দিল্লির রাস্তায় গাছে গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল, বাংলাদেশ কি সন্দেহাতীতভাবে সেই পথে এগোচ্ছে না? একটু গভীরভাবে চিন্তা করুন তো। ইসলামপন্থীদের সবচেয়ে বড় পাওয়ার হাউস ছিল জামাতে ইসলামী। 2006 সালে তাদের আমির এবং সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ মন্ত্রিত্ব ছাড়ার 10 বছর পার না হতেই তাদেরকে ওপারে চলে যেতে হয়েছে, ফাঁসিতে ঝোলানো হয়েছে। দলটির লক্ষ লক্ষ নিবেদিত প্রাণ নেতাকর্মী থাকা সত্ত্বেও তখন কিছুই করা সম্ভব হয়নি। শহীদ ওসমান হাদি ঠিক এই পয়েন্টটাই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন আদতে সংখ্যা দিয়ে, অনেক মানুষ দিয়ে কিছুই হয় না। আপনার কোটি কোটি কর্মী থাকতে পারে, কোটি কোটি নেতা থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের স্ট্রাকচারাল পাওয়ার বা ন্যারেটিভ কন্ট্রোল না থাকলে সেই কোটি কোটি কর্মী স্রেফ অসহায় দর্শক হয়ে থাকবে। স্ট্রাকচারাল পাওয়ারের সবচেয়ে বড় হাতিয়ার কি জানেন? মিডিয়া। আর ঠিক এই জায়গাতেই ইসলামপন্থীরা শতাব্দীর সবচেয়ে বড় ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা প্রথম আলো বা মূলধারার সেকুলার মিডিয়ার বিপরীতে কোনো শক্তিশালী মিডিয়া হাউস তৈরি করতে পারেনি। আজকের দিনে মাত্র 5 কোটি টাকা হলেই একটা ভালো প্রেস কেনা সম্ভব। কোটি কোটি ইসলামপন্থী মানুষের কাছে 5 কোটি টাকা কোনো বিষয়ই না। কিন্তু বাস্তবতা কতটা নির্মম দেখুন। প্রথম আলোর ওই হ্যাচাকের আলোর বিপরীতে আমার দেশ নামক যে টিমটিমে কেরোসিনের বাতিটা জ্বলার চেষ্টা করছে, তাদের সেই প্রেস কেনার টাকাটাও নেই। ভাড়ায় চলছে তাদের কাজ। যে জাতি নিজেদের কথা বলার জন্য একটা প্রেস কিনতে পারে না, তারা রাষ্ট্র চালাবে কিভাবে? মিডিয়া ছাড়া ইসলামপন্থীদের এই ভবিষ্যৎ করুণ পরিণতির জন্য কে দায়ী থাকবে? ইসলামপন্থীদের এই করুণ পরিণতির আরেকটি বড় কারণ হয়ে উঠবে তাদের অভ্যন্তরীণ বিভক্তি। এ প্রসঙ্গে আজ মদিনার আওস এবং খাজরাজ গোত্রের কথা খুব মনে পড়ছে। এতদিন যারা ছিল পরস্পরের জম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে তাদের মধ্যে মেলবন্ধন তৈরি করে দিলেন। তারা হয়ে উঠল পরস্পরের সবচেয়ে বড় বন্ধু। কিন্তু মদিনার তৎকালীন ডিপ স্টেট বা ইহুদি চক্র এই ঐক্যকে তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করল। মদিনার সেই ডিপ স্টেটের প্রধানতম কুশীলব ছিল শামস ইবনে কাইস। সে বলে উঠল, আউস এবং খাজরাজ আবার এক হয়েছে। তারা যতদিন ঐক্যবদ্ধ থাকবে ততদিন মদিনায় আমাদের কোনো রাজনীতি নেই। আমরা ততদিনই কেবল এখানে টিকে থাকবো যতদিন ওরা বিভক্ত থাকবে। এরপর কি হলো? একজন যুবককে পাঠানো হলো পুরনো দিনের অহংকারের কবিতা আবৃত্তি করে তাদের পরস্পরের মধ্যে ফাটল
ফাটল ধরানোর জন্য। কাজ হলো, দুই গোত্র ফের বিভক্ত হয়ে পড়ল, রণসজ্জা গ্রহণ করলো একে অপরের বিরুদ্ধে। আজকের বাংলাদেশের ডিপ স্টেটও ঠিক এই শামস ইবনে কাইসের ফর্মুলাতেই ইসলামপন্থীদের নিয়ে খেলছে। আজকের বাংলাদেশের শাসক গোষ্ঠী বা ডিপ স্টেট কিভাবে সেই কবিতা আবৃত্তি করলো, তারা একটা গোষ্ঠীকে অর্থাৎ চরমনাই এবং জমিয়তকে প্রলোভন দেখালো, তোমরা তো এতগুলো সিটে এগিয়ে, তোমরা তো হেভিওয়েট। অহংকারে ফুলে ফেপে তারা জোট থেকে বেরিয়ে গেল। এই যে এভাবে ইসলামপন্থীদের বিভক্ত করা, এটা কিন্তু যুগ যুগ ধরেই চলে আসছে। জামাতের উচিত এই জায়গাটিতেই কাজ করা। তাদের এখন এই 5 বছরে অন্তত 5টি শক্তিশালী মিডিয়া গঠন করা। দর্শক, আপনি কি মনে করেন? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং